নেক্সট ক্যান্ডিডেট আসুন। আরে কি হলো কি, এবার বস। স্যার ভাবছি যে কোথায় বসবো। মানে? না মানে টেবিলের ওপরে বসবো না এই চেয়ারটাতে বসবো সেটাই আমি বুঝতে পারছি না। আরে কেন রে, আমার কোলে এসে বস। বেরো হারামজাদা, যা শিগগিরই চেয়ারে বসগা। দাদু অত রেগে যাচ্ছেন কেন? দাদু? আরে এই ছাগল, আমি তোর কোন সম্পর্কে দাদু হচ্ছি? দাদু হতে আবার সম্পর্ক লাগে নাকি? আরে দাদু মানে হচ্ছে বাঙালির আবেগ, ভালোবাসা, প্রেম, মায়া, মমতা। এদা তোকে আমি ভালোভাবে বলছি, আমার সাথে বেশি ফাজলামি মারিস না, না হলে কিন্তু তোকে আমি পেদিয়ে বৃন্দাবনের টিকিট দেখিয়ে দেবো। আরে সর্বনাশ, আপনার এত বড় হিম্মত! আপনি বলেন কি দাদুর একমাত্র নাতিকে পেদাবেন? ও দাদু, তুমি কোথায় আছো গো দাদু? শিগগিরই এখনই একবার এখানে চলে আসো। এই অপমানের বদলা আজ আমি এই টাকলার টাক ফাটিয়ে নেব। এই বাবা, থাতা থাতা থাম বাবা থাম। আসলে আমি বুবু বুবু বুঝতে পারিনি যে তোর দাদুটাকে। ও ভগবান, এই টাকলা স্যার বলে কি এখনো আমার দাদুকে চেনে না? ওরে কেউ আমাকে এক গ্লাস জল দে রে, আমি এখনই ডুবে মরিব। বলে কি আমার দাদুকে চেনে না? বেশ রে বাবা, হলো তো। এবার বল দেখি তোর দাদুটাকে। আরে আমার দাদুকে, আমার দাদু, বাংলার দাদু, আমাদের সকলের প্রিয় দাদু, মিস্টার পার্থ চট্টোপাধ্যায়। অ্যাঁ? আমি কোনো চোর নই, দুর্নীতির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। এটা কি হলো? ওই আমাদের পার্থ দাদুর একটা ছোট্ট ডায়লগ মেরে দিলাম। আচ্ছা বাবা, আমাকে একটা কথা বলতো, বড়দেরকে কিভাবে সম্মান দিতে হয় আর তাদের সঙ্গে কেমন ব্যবহার করতে হয়, এই শিক্ষাটা কি তোর মধ্যে এতটুকু নেই? না নেই। আর এই শিক্ষা নিয়ে আমি কি ধুয়ে ধুয়ে জল খাবো নাকি? আমাদের পার্থ দাদু যেটা শেখাবে আমরা শুধু সেটাই করব, আপনাকে বেশি পাকামো মারতে হবে না। আরে জয় বাংলা, বাংলা আমাদের পার্থ দাদুকেই চাই। দেখুন স্যার, আজ আমার নামের পাশে প্রশ্ন চিহ্ন বসানো হয়েছে, বাট আগামী দিনে সেই প্রশ্ন চিহ্নই হয়ে উঠবে একটা বিষয় চিহ্ন। আরে বাবা, তোর নামের পাশে কে প্রশ্ন চিহ্ন বসালো, আর সেটা কিভাবেই বা বিষয় চিহ্ন হয়ে উঠবে? এসব তো কিছুই আমার মাথায় ঢুকছে না। না না স্যার, তেমন কিছু না, ওই আমাদের পার্থ দাদুর আর একটা ডায়লগ মেরে দিলাম আর কি। জয় দাদু, বাংলা আমাদের পার্থ দাদুকেই চাই। এ কি ছাগল রে, এ তো দেখছি পার্থ দাদুকে ছাড়া আর কিছুই বোঝে না। এখন একে নিয়ে আমি কি করব? ও স্যার, এত কি ভাবছেন কি? না রে, কি আর ভাববো বল, আর এ যা পরিস্থিতি ভেবেও কিছু হবে না। বেশ বেশ, এসব ছাড়, এবার আমি তোকে কিছু প্রশ্ন করছি, দেখি তুই প্রশ্নগুলোর চটপট উত্তর দিতে পারিস নাকি। স্যার আজ আমাকে ঘিরে সন্দেহের মেঘ, বাট কাল সেই মেঘ কেটে গেলে দেখবেন আকাশ পরিষ্কার হবে, আর এটা একদিন হতেই হবে। এটা আবার কি হলো? ওই স্যার আপনি এবার আমাকে প্রশ্ন করবেন না, এই জন্য শুভ কাজ শুরু করার আগে আমাদের পার্থ দাদুর কাছ থেকে একটু মোটিভেশন নিলাম আর কি। হারাম জাদা কোথাকারের। বেশ, এবার আমি তোকে কিছু প্রশ্ন করছি, হ্যাঁ স্যার করুন। বলতো কুতুব মিনারকে নির্মাণ করেন? স্যার কুতুব মিনার নির্মাণ করেন আমাদের সকলের প্রিয় দাদু শ্রী শ্রী পার্থ চট্টোপাধ্যায়। জয় বাংলা, বাংলা আমাদের পার্থ দাদুকেই চাই। আরে তুই কি আমার সাথে ফাজলামি মারছিস? আপনি আমার বইয়ের কচি শালি নাকি যে আপনার সাথে আমি ফাজলামি মারতে যাব? এদা হারামজাদা, বেশি বাঁদরামি মারলে না এখনই তোর মাথায় চাটিয়ে মাথা লাল করে দেব। এবার বল, আকবরের ধর্মনীতি কি ছিল? স্যার আকবরের ধর্মনীতি কি ছিল এটা তো আমি বলতে পারবো না, বাট আমাদের পার্থ দাদুর ধর্মনীতি ছিল বস্তা ভর্তি টাকা কামাও, আর তারপর সেই টাকাগুলো নিয়ে অর্পিতার মতো কিছু হাঁটুর বয়সী মেয়ের সাথে ফুর্তি মারো।
চুপ বেয়াদব। আরে তোর ইতিহাস যা শুনলাম, এটুকু ভালোভাবে বুঝতে পেরে গেছি যে তোকে আর ইতিহাস থেকে মোটেই প্রশ্ন করা যাবে না। এই জন্য এবার আমি তোকে কিছু বাংলা থেকে প্রশ্ন করছি। এই না হলো কথা স্যার। আরে বাঙালির ছেলেকে বাংলা প্রশ্ন করবেন না, এটা না হলে কি ইন্টারভিউ মানাই নাকি? বেশ বেশ, তাহলে এবার তুই রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কাব্যগ্রন্থের নাম বল। স্যার এটা আবার আমাকে বলতে হবে? এটা তো পুরো জলের মতো সোজা। বেশ বেশ, যাই হোক উত্তরটা বল দেখি। স্যার রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কাব্যগ্রন্থের নাম হচ্ছে অপাঞ্জলি। অপাঞ্জলি? আরে ছাগল, ওটা অপাঞ্জলি হবে না, ওটা হবে গীতাঞ্জলি। ওগো টাগলা ছাগল, তোমার কাছে হবে গীতাঞ্জলি। বাট আমরা যে পার্থ দাদুর একমাত্র সৈনিক, এই জন্য পার্থর পিতা মিলে কাব্যগ্রন্থটার নাম হয়েছে অপাঞ্জলি। ও ভগবান, এ তুমি কোন গাধাকে আমার কাছে পাঠালে? একে আমি পৃথিবীর যেখান থেকেই প্রশ্ন করছি, এ তো সেখানেই ওর পার্থ দাদুকে টেনে হিচড়ে ঢুকিয়ে দিচ্ছে। ও স্যার কি হলো কি? আমার ইন্টারভিউটা নিন। আর কি ইন্টারভিউ নেব বল, সব আমার শেষ হয়ে গেল। স্যার কিছু বলছেন? আরে তোদের এই পার্থ দাদু কি বিশাল একটা মহান মানুষ, এসে থেকে খুব তো পার্থ দাদু নামে হই হুল্লোড় করছিস দেখছি। ওরে বাবারে স্যার, মহান মানে যাকে বলে পুরো সাংঘাতিক মানুষ। ও বাবা, তাই নাকি? আগে হ্যাঁ স্যার। আচ্ছা তোদের এই পার্থ দাদু রাজ্যের কি কিছু উন্নয়ন করতে পেরেছে? দেখো বোঝো কাণ্ড, বললে কি পার্থ দাদু কিছু উন্নয়ন করতে পেরেছে? আরে স্যার আমাদের পার্থ দাদু রাজ্যের এতটাই উন্নয়ন করেছে যে পুরো রাজ্যটাকে উন্নয়নে ভাসিয়ে দিয়েছে। বলিস কি রে? না, এভাবে আপনি বুঝবেন না। এবার দেখছি আপনাকে বোঝানোর জন্য আমাদের পার্থ দাদুর নামে একটা গোটা রচনা করে দিতে হবে। আচ্ছা বেশ, তাহলে তোদের পার্থ দাদুর নামে একটা ভালো রচনা করে আমাকে শোনা দেখি। আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে এবার খুব মনোযোগ দিয়ে শুনুন আমাদের মহান পার্থ দাদু রচনাটা। সময় ছিল তখনকার, যখন আমাদের সকলের প্রিয় দিদি শ্রী শ্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় ক্ষমতায় আসে। আর তখন বাংলার উন্নতির জন্য দিদি অনেক বড় বড় পরিকল্পনা শুরু করে, যে কিভাবে বাংলার মানুষের জীবনের 12টা বাজানো যেতে পারে। সরি, মানে আমি বলতে চাইলাম যে কিভাবে বাংলার মানুষের জীবনকে বদলানো যেতে পারে। এই জন্য দিদি তার পরিকল্পনাটাকে এক্সিকিউট করার জন্য ভাইপোকে তার সাথে নেয়। বলেন কি? এভাবে দিদি ভাইপো দুজন মিলে আপ্রাণ প্রচেষ্টা করার পর আস্তে আস্তে বাংলার উন্নয়ন শুরু করলো। যেমন কল কারখানা, রাস্তা, নর্দমা, পুকুর, এগুলো আর কি। বাট দিদি ভাইপো দুজন মিলে শিক্ষা, শিল্প এগুলোর কিছুতেই উন্নয়ন করতে পারছিল না। মানে সেম প্রসেস হচ্ছিল আর কি। ওই যেমন ভালো করে পড়াশোনা করো, ভালো রেজাল্ট করো, আর তারপর চাকরি পাও। দিদি ভাইপো দুজন মিলে এই সিস্টেমটাকে কিভাবে বদলাবে সেটা কিছুতেই বুঝতে পারছিল না। আর ঠিক তখনই আকাশ থেকে ঝাঁপিয়ে পড়লো বিদ্যার দেবী মা সরস্বতীর দূত। বলিস কি রে, স্বয়ং মা সরস্বতীর দূত? হ্যাঁ স্যার। আর সেই দূতটা আর কেউ নয়, সেটা হচ্ছে আমাদের সকলের প্রিয় দাদু মিস্টার পার্থ চট্টোপাধ্যায়। বলিস কি রে? হ্যাঁ স্যার। আর তখন আমাদের পার্থ দাদু দিদির কাছে গিয়ে বলল, রাজনীতি মানে শুধু ক্ষমতা নয়, রাজনীতি মানে হচ্ছে দায়িত্ব। এই কথাটা শোনা মাত্রই তখন দিদি বলল, যা পার্থ, এবার শিক্ষা, শিল্প সবকিছুর দায়িত্ব আমি তোকে দিলাম। আর ব্যাস, দায়িত্ব পাওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের পার্থ দাদু সবার প্রথমে নানান বিখ্যাত বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুললেন। ও বাবা, তাই নাকি? আজ্ঞে হ্যাঁ স্যার। যেমন সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নাম হচ্ছে নম্বর 1 APPU। APPU? এটা আবার কি রে? স্যার APPU এর ফুল ফর্ম হচ্ছে
অর্পিতা পার্থ প্রেমলীলা ইউনিভার্সিটি। এখানে ছাত্রদেরকে শেখানো হয় যে রাজনীতির মাধ্যমে কোটি কোটি টাকা কামিয়ে সেই টাকাগুলোকে কিভাবে ইনভেস্ট করে 2-4টে হাঁটুর বয়সী মেয়ের সঙ্গে ফুর্তি মারতে হয়। আর এখানে বিশেষ কোর্স হচ্ছে জীবে প্রেম করে সেই জন যার কাছে আছে বস্তা ভর্তি মূলধন। নম্বর 2, AAQTC মানে অর্পিতা অ্যান্টি কোয়েশ্চেন ট্রেনিং সেন্টার। এই কোচিং এ পড়লে সব ছাত্ররা যে কোনো প্রশ্নের উত্তরে পাল্টা প্রশ্ন ছুড়ে দিতে পারে। এখানে স্পেশাল ডিপ্লোমা হচ্ছে। আরে মশাই ফালতু কেন ডিস্টার্ব করছেন? নম্বর 3, APSMU মানে অর্পিতা পার্থ স্মাইলি ম্যানেজমেন্ট ইনস্টিটিউট। এই প্রতিষ্ঠানে ছাত্রদেরকে শেখানো হয় যে যত বড় পরিস্থিতি হোক না কেন সব সময় মুখে হাসি রেখে ক্যামেরার সামনে দাঁড়াতে হবে। আর নম্বর 4, JCU মানে যোগ্যদের চাকরি খাবো ইউনিভার্সিটি। এখানে প্রতিটা অযোগ্য স্টুডেন্টকে শেখানো হয় যে বাবু তুমি পরীক্ষায় ফেল করলেও তোমার কোনো চিন্তা নেই। আরে আমার ইউনিভার্সিটিতে যখন তুমি পড়ছো তখন তুমি চাকরি পাবেই। বলেন কি? শুধু শর্ত একটাই, আমার থলেতে তোমাকে 10-20 লাখ টাকা দান করতে হবে। এ তুই এবার থাম বাবা থাম। ওরে বাবারে বাবারে, তোদের পার্থ দাদুর এসব অবাস্তব শিক্ষা প্রতিষ্ঠানের নামগুলো শুনে এবার আমার মাথাটা বনবন করে ঘুরছে রে। আর যদি তুই 2-4টে কথা বলিস তাহলে কিন্তু আমি সত্যি সত্যি ব্রেন স্ট্রোক করে ফেলবো। আরে স্যার, এখন তো আপনি আমাদের রাজ্যে পার্থ দাদুর তৈরি করা সেই বিখ্যাত শিল্প প্রতিষ্ঠানের নামগুলো শুনলেন না? ও বাবা, তাহলে তোদের পার্থ দাদু রাজ্যে অনেক বিখ্যাত শিল্প গড়ে তুলেছে। আজ্ঞে হ্যাঁ স্যার। যেমন নম্বর 1, ভবিষ্যৎ আশ্বাস চাষ শিল্প। এই শিল্পে চাকরি বাকরি নাই, শুধু আশ্বাস বপন করা হয়। এখানে ফসল হিসেবে উঠে আসে আগামীবার হবে, এখন দেখছি, একটু ভাবছি, চেষ্টা করছি ইত্যাদি। নম্বর 2, ফর্ম ভরার মাস্টার ক্লাস শিল্প। এখানে একই তথ্য 10টা ফর্মে 10 বার লেখা এই শিল্পের মূল কাজ। এখানে ফর্ম ভরতে ভরতে কলমের কালি শেষ হয়ে যাবে, বাট চাকরি বছরের পর বছর প্রসেসে থাকবে। নম্বর 3, ডেটাবেসে নাম তোলা শিল্প। এই শিল্পে নাম ঢোকে ডেটাবেসে, বাট বাস্তবে কিছুই ঢোকে না। এখানে যুবকরা এটা দেখে খুশি হয় যে আমার নাম আছে তো। আর নম্বর 4, সবুর করা শিল্প। এখানে সবচেয়ে বড় শিল্প শুধু সবুর করা। এখানে যুবকরা সবুর করতে করতে চাকরি তো পাই না, অবশেষে তাদের বয়সটাই একটা শিল্প হয়ে যায়। ওরে বাবারে বাবারে, এবার তুই থাম বাবা থাম, না হলে কিন্তু তোর এসব কথা শুনে এবার আমি সত্যি সত্যি ব্রেন স্ট্রোক করে ফেলবো। আরে স্যার, এখন তো আপনি আমাদের রাজ্যের সব থেকে বড় গর্বের বিষয়টা শুনলেন না? বলিস কি রে, এখানে তাহলে বড় গর্বের বিষয় আছে? আজ্ঞে হ্যাঁ স্যার। হালকা শুনলাম নাকি আমাদের পার্থ দাদুর এই শিল্পগুলোকে নিয়ে বাইরের দেশগুলো মহা পরিকল্পনা করছে। বলিস কি রে? হ্যাঁ স্যার, আমি ঠিকই বলছি। যেমন আমেরিকা পরিকল্পনা করছে এবার এরা এদের নেটফ্লিক্সে কোনো হলিউড সিনেমা নয়, বরং আমাদের পার্থ অর্পিতার প্রেম লীলা দেখাবে। এতে নাকি সব দর্শক হাসতে হাসতে প্যান্টে হেগে দেবে। দুবাই বলছে যুবকদের এত লম্বা লাইনে দাঁড়ানোর অভিজ্ঞতা থাকলে যে কোনো মল সামলানো যাবে। এই জন্য নতুন পোস্ট আসছে যার নাম প্রফেশনাল কিউ ম্যানেজার। জার্মানি আবার খুব হিসেবি, এরা আমাদের পার্থ দাদুর শিল্পে কত মিনিটে কতজন বেকার হয় এর ডাটা অ্যানালাইসিস করছে। এদের রিপোর্ট এফিসিয়েন্সি জার্মানদের থেকেও বেশি। আর স্যার, রাশিয়া তো আবার এদের থেকেও 2 ধাপ উপরে চলে গেছে। বলেন কি? এরা আমাদের পার্থ দাদুর শিল্প দেখে যাতে মানুষ হাসতে হাসতে কাঁদে সেটার উপর রিসার্চ করছে। এরা আবার পার্থ দাদুর শিল্পকে নাম দিয়েছে হাইব্রিড কমেডি ওয়েপন। আর স্যার, আমি পার্থ দাদুর একমাত্র নাতি হয়ে বুক ফুলিয়ে গর্ব করে আপনার কাছে বলে যাচ্ছি, একদিন আমাদের পার্থ দাদুর এসব শিল্প সারা বিশ্বে আগুনের গতিতে ছড়িয়ে পড়বে। আর যেদিন এটা হবে
সেদিন আমরা বাঙালিরাও বুক ফুলিয়ে গর্ব করে বলতে পারবো জার্মানির কাছে ছিল কার্ল মার্কস, ইংল্যান্ডের কাছে ছিল উইলিয়াম শেক্সপিয়ার, আর ফ্রান্সের কাছে ছিল লুই পাস্তর। বাট আমাদের পশ্চিম বাংলার কাছে আছে স্বয়ং মা সরস্বতীর দূত মিস্টার পার্থ চট্টোপাধ্যায়। আরে জয় বাংলা, বাংলা আমাদের পার্থ দাদুকেই চাই। স্যার তাহলে এবার বলুন, আমাদের পার্থ দাদুর এই রচনাটা আপনার কেমন লাগলো? স্যার 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 আপনার কি 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 হলো কি হলো কি হলো? ও ও স্যার আপনি এবার উঠুন উঠুন উঠুন। এই যা সর্বনাশ করেছে আমাদের পার্থ দাদুর রচনা শুনে স্যার তো সত্যি সত্যি ব্রেনিষ্ট করে ফেলেছে। না বাবা, আমার আর চাকরির দরকার নাই, মানে এবার এখান থেকে কেটে পড়ি।